হে বন্ধুরা, আজকে আমি বলতে চলেছি এমন একটি ড্রামা যেখানে নায়িকা এমন একজন রোমান্স লেখক যে কখনো নিজেই প্রেম করেনি, হঠাৎ সে আরেক রোমান্স রাইটারের প্রেমে পড়ে যায় এবং তার মাইন্ড সেলগুলো কি করে তার অনুভূতি আর প্রেমকে ঘুরিয়ে দেয় সেটাই দেখাবো আজকের গল্পে। তো বেশি স্পয়লার না দিয়ে চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা ইউমির বাবা কিম্মান শেখকে দেখি, যিনি অনেক আনন্দের সাথে তার নতুন গাড়িটি পরিষ্কার করছেন। প্রতিবেশী বৃদ্ধ গাড়িটি প্রশংসা করলে মানসিক জানান যে তার মেয়ে ইউমি অনেক বিখ্যাত একজন লেখক হয়ে গেছে এবং এই দামি গাড়িটি তাকে উপহার হিসেবে দিয়েছে। তিনি ইউমির একটি ইন্টারভিউ দেখায় ইউমির রোমান্সের রানী। মানসিক আরো জানায় ইউমির নতুন বইয়ের উপর ভিত্তি করে একটি ড্রামাও তৈরি করা হচ্ছে। এরপর ইউমিকে দেখা যায় একটি বিমানের ভেতরে। সে তার গল্পের চরিত্রের অভিজ্ঞতা সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য নিজেই স্কাই ড্রাইভিং করার সিদ্ধান্ত নেয়। সে তার বাবাকে ফোনে জানায় যে তার গল্পের নায়কও স্কাই ডাইভিং করার পর তার নায়িকা ইনস্ট্রাক্টরের প্রেমে পড়বে। তার বাবা এই বিপজ্জনক গবেষণার কথা শুনে বেশ আশ্চর্য হয়। ইউমি যখন ঝাঁপ দেয় তখন তার মস্তিষ্কের ভেতরে রাইটার সেল বলে, স্কাই ড্রাইভিং করতে এসে কি প্রেমে পড়া যায়? এই বিশৃঙ্খল পরিস্থিতিতে গল্প লেখা বেশ বিরক্তিকর। ঘুরে ফিরে স্কাই ডাইভিং শেষ করে কোষগুলো শেষ পর্যন্ত ইউমি সিটিতে এসে পৌঁছে। এডিটর ইয়ং এর সাথে ইউমির বাড়িতে তার বন্ধু আইদা আসে। আইদা বলে, স্কাই ড্রাইভিং করে কি রকম অনুভব করলে? শুধু স্কাই ড্রাইভিংটাই এনজয় করেছি, তেমন কিছুই না। আইদা বলে, তুমি একজন রোমান্স লেখক যে কখনো ডেট করো না, তাই তোমার উচিত এবার একটা ডেটিং শুরু করা। ইউমি দীর্ঘ ৩ বছর ধরে একা রয়েছে। ইউমির মস্তিষ্কের ভেতরে রেশনাল সেল লক্ষ্য করে যে অনেক কোষ ইতিমধ্যেই নিখোঁজ হয়ে গেছে। সে ইমোশনাল সেলকে ডাকে। ইমোশনাল সেল আর রেশনাল সেল টর্চ দিয়ে খুঁজে খুঁজে দেখে তার লাইফে কোনো প্রেম ভালোবাসা না থাকায় লাভ সেল এখন একঘেয়েমিতে ভুগছে আর তার অন্যান্য কোষগুলো নিষ্ক্রিয় হয়ে পড়েছে। নিষ্ক্রিয়তা তো হবেই, ওর জীবন তো খাও দাও ঘুমাও এখানেই আটকে রয়েছে না। এডিটর ইয়ং জানায় পিডি ইয়ন আহত হওয়ায় তার জায়গায় নতুন পিডি শিন কাজ করবেন। পরিচিত হতে পিডি শিন ইউমির বাসায় আসে। অ্যাসিস্ট্যান্ট রাইটার না হই নতুন পিডিকে দেখে বেশ উত্তেজিত হয়ে পড়ে, কারণ সে বেশ সুন্দর, স্মার্ট আর হ্যান্ডসাম। কিন্তু পিডি শিন মানুষ হিসেবে অত্যন্ত ঠান্ডা এবং মাপা কথা বলা পছন্দ করেন। ইউমি তার সাথে পরিচিত হতে নানান ধরনের কথা বললেও তিনি খুব সংক্ষিপ্ত উত্তর দেন, যেটা ইউমিকে অনেক অস্বস্তিতে ফেলে দেয়। কাজের শেষে বাহিরে যাওয়ার সময় ইউমি এবং শিন একই বাসে করে ফেরে। বাসে ইউমি তার ব্যাপারে জিজ্ঞাসা করে, সে এখানে কবে থেকে আছে, কেমন কাটছে সময়, এগুলি। শিন হ্যাঁ না কয়েকটা উত্তর দিয়ে কানে ইয়ারফোন লাগিয়ে ইউমিকে এক প্রকার ইগনোর করে, যা ইউমির ম্যানার সেল এবং ইমোশনাল সেলকে দারুণ রাগিয়ে দেয়। যাই হোক, বাস থেকে নেমে বিদায় নিয়ে দুজন দুই দিকে যায়। পরে ইউমি যখন তার সিক্রেট প্রিয় স্ট্রবেরি কাস্টার্ডের দোকানে যায় তখন দেখে শিনও তার আগে আগে ওই দোকানেই যায়। শিন ওই দোকানের বাকি পড়ে থাকা সব স্ট্রবেরি কাস্টার্ড নিজে কিনে নিয়েছে। পিডি শিন চলে যাওয়ার সময় ইউমি তাকে পিছু ডাকে। ইউমি বলে এটা তার সবচেয়ে প্রিয় কাস্টার্ড, যেটা ইউমি কিনতে এসেছিল, আর এটাই ছিল শেষ ব্যাচ। পিডি শিন হুম বলে মাথা নাড়ায়। এত কিছু বলার পরেও তাকে একটু অফার করলো না। এতে ইউমির মধ্যে ঘৃণা সেল বেরিয়ে আসে। ইউমি শিনের সাথে কথা বলার চেষ্টা করলেও শিন তাকে অগ্রাহ্য করে চলে যায়। পরে দেখা যায় আইদা তার অ্যানিভার্সারি উদযাপনের জন্য তার প্রিয় কুকুর কোকোকে ইউমির কাছে রেখে যায়। ইউমির কোষগুলো কোকোকে দেখে খুব খুশি হয়। পরদিন শিন যখন ইউমির বাড়িতে কাজে আসে কোকো তাকে দেখে ডাকতে শুরু করে। কাজের আলোচনার এক পর্যায়ে শিন বলে, কুকুরটি দেখতে একদম সাধারণ মাল্টিচি জাতের কুকুরের মতো। তিনি দাবি করেন যে এই জাতের কুকুররা মোটেও বুদ্ধিমান হয় না। ইউমি তার কুকুরের সম্মান রক্ষার্থে তর্কে জড়িয়ে পড়ে। সে বলে মাল্টিজ সুন্দর এবং মিথ্যা দাবি করে বলে যে ইন্টারনেটে মাল্টিজদের বুদ্ধিমত্তার প্রমাণ সে দেখেছে। ইউমির মস্তিষ্কের সেল বলে, পিডিশিন এবার তো তোমাকে আমি সত্যি ঘৃণা করি। রাগে ওর ছবিতেই বেড়া লেকে দেয়। শিন তখন তার কুকুরকে নিয়ে আরো একটু কটু কথা বলে। সে বলে মাল্টিজরা পোক খায়। তখন ইউমির ভেতরে এক নতুন জেদ সেলের জন্ম হয়। ওই সেল বলে, পোপ তুমি নিজে খাচ্ছ না কেন, তুমি কি প্রেগনেন্ট? হাস্যকর। যাই হোক, শিন ইউমিকে তার কুকুর সম্পর্কে কথা বলায় ইউমি বেশ রেগে আছে। ইউমি টাউনের ফিশিং সেল শিনের উপর ওই রাগের প্রতীক হিসেবে অনেকগুলো রাগী মাছ ধরে। রাতের বেলায় ইউমি ঘুমাতে পারছিল না। তার পার্সোনালিটি সেল তাকে শান্ত করার চেষ্টা করলেও হাংরি সেল জেগে উঠে ডাম্পলিং খাওয়ার বায়না ধরে। ইউমি রান্নাঘরে গিয়ে ডাম্পলিং বানানোর সময় তার পোষা কুকুর কোকোকে দেখে আবার শিনের কথা
মনে করে এবং তাকে এক হার্টলেস মানুষ বলে মনে করে। পরদিন সকালে ইউমি কোকোকে নিয়ে ঘুরতে বের হয়। সে শিনকে রাস্তায় দেখতে পায়, সে স্ট্রবেরি কাস্টার্ডের দোকানের দিকে যাচ্ছে। তাকে শিক্ষা দেওয়ার জন্য ইউমি আগে আগে গাড়ি নিয়ে দোকানের সব মাছ আকৃতির কাস্টার্ড একা কিনে নেয়। পিডি শিনকে দেখে সে এমন একটা ভাব করে যেন তার সাথে হুট করেই দেখা হয়ে গেছে তার। ওর কাণ্ড দেখে শিন বেশ অবাকও হয় আবার হতাশও হয়। ইউমি মনে মনে খুব আনন্দ পায়, ও জোরে জোরে হাসতে থাকে। ইউমি বলে, সেদিন তো সব একাই কিনে নিলে, আমাকে একটাও দিলে না, এখন বোঝো কেমন লাগে। ইউমি পরে তার এক বন্ধুর কাছ থেকে জানতে পারে যে আসলে এ কুকুর পোপ খায় এবং শিন তার কুকুর সম্পর্কে যা বলেছিল তা আসলেই সবটাই সত্যি। এটি শুনে ইউমি কিছুটা লজ্জিত হয়। এভাবে পিডি শিনের জন্য ইউমির মধ্যে একটা একটা করে সেল ওপেন হতে থাকে। গল্পর মোড় আসে যখন শিনের পক্ষ থেকে ইউমির কাছে সোয়েল বেকারি থেকে কিছু দামি ডেজার্ট ডেলিভারি আসে। এই ডেজার্টটা এত বেশি বিখ্যাত যে এটা বুক করা প্রায় অসম্ভব। ইউমি ভাবে শিন হয়তো ক্ষমা চাওয়ার জন্য এগুলো পাঠিয়েছে। সে খুব খুশি হয়ে খেতে খেতে ভাবে তাকে ফোন করে একটা থ্যাঙ্কস দেবে। তখন শিন ওখানে চলে আসে। পিডি শিন এসে বলে, তুমি কি ডেজার্টটি খেয়ে ফেলেছো? ইউমি বলে, তার মানে এটা ভুলে এসেছে। শিন যখন নিজে এসে বলে ভুল করে সে অন্য কাউকে পাঠানোর বদলে তার কাছে এটা পাঠিয়ে ফেলেছে, তখন ইউমি আবার প্রচন্ড রেগে যায়। পরবর্তীতে শিন ইউমির স্ক্রিপ্ট নিয়ে খুব সুন্দর এবং গঠনমূলক ফিডব্যাক ইমেইল করে। এটি দেখে ইউমির রাইটার সেল খুব খুশি হয়। ফোন বের করে সে কৃতজ্ঞতা জানাতে গিয়েও ইউমির প্রাউড সেল বা অহংকারী কোষ তাকে আটকে দেয়। কাজের শেষে পিডি তাকে ফোন করে পার্কিং লটে আসতে বলে। শিন যখন ইউমিকে সেই ডেজার্ট বক্সটি সত্যি উপহার দেয় এবং আগের আচরণের জন্য ক্ষমা চায়, তখন ইউমি কিছুটা নরম হয়। সে মনে মনে সত্যি এটা খেতে চেয়েছিল। তারা একসাথে বাড়ি ফেরার জন্য বের হয়। ইউমি গাড়ি নিয়ে ভুল রাস্তায় চলে আসে। শিন তাকে ইনস্ট্রাকশন দেওয়ার পরেও সে ঠিকভাবে চালাতে পারে না। এরপর শিন নিজেই গাড়ি চালিয়ে তাকে নিয়ে আসে। ইউমিকে হেল্প করায় সে প্রথমে অনেক খুশি হয়। শিনকে বলে, তুমি না থাকলে আজ যে আমার কি হতো। তখন শিন বলে, আচ্ছা তুমি কতদিন ধরে ড্রাইভিং করো, যা ইউমিকে আবার অপমানিত বোধ করায়। ইউমির হাংরি সেলগুলো সেই বিখ্যাত ডেজার্টগুলো খেতে চায়, কিন্তু ইউমি রেগে খায় না। সে তার কেনা মাছ আকৃতির কাস্টার্ড গুলোই খায়। ইউমি ঠিক করে তিনি আর শিনের সাথে কাজ করবেন না। তিনি বসের কাছে শিনকে বদলানোর অনুরোধ জানায়। এরপর দেখা যায় কাজের খাতিরে ইউমি এবং শিন একসাথে ট্রেনে করে সিওলের বুসানে যাচ্ছে। ইউমি শিনকে তার পাশে বসতে বলে, কিন্তু সে অন্য জায়গায় গিয়ে বসে। এতে ইউমির ইগো সেল জেগে ওঠে। এডিটর ইয়ং তাকে ফোন করে আর বলে পিডি শিনের জায়গায় সে অন্য কাউকে দেবে। এই কথা শুনে সে অনেক বেশি খুশি হয়। জুস নিয়ে শিনের কাছে গেলে সে জানতে পারে শিন আসলে কাজের চাপে চাকরি ছেড়ে দিচ্ছে এবং ইউমির সাথে এই কাজটি তার শেষ কাজ। এটি শুনে ইউমি অবাক হয় এবং শিনকে সরাসরি জিজ্ঞাসা করে সে কি ইউমির সাথে কাজ করতে পছন্দ করে না। এই কথায় পিডি শিন তার দিকে অবাক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। এখানে আমাদের কিছু সময় আগের ঘটনা দেখানো হয়। শিন এমন একজন মানুষ যে জনসমাগম বা কোলাহলপূর্ণ জায়গায় খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। তার মস্তিষ্কের সেলগুলো শক্তি বাঁচানোর জন্য সবসময় বিশ্রাম নিতে খুব পছন্দ করে। গল্পের নায়ক যখন বাইরে বাইরে থাকে তখন তার মাইন্ড চার্জ কমতে শুরু করে। মুভি দেখতে গেলে সবার মাইন্ড ফ্রেশ হয়, এদিকে তার মাইন্ড লো হয়। ইউমির লেখা গল্পের মাঝে সে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপের কষ্টটা ভুলতে পেরেছে। তাই সে তার স্ক্রিপ্টটা পড়ে তার সাথে কাজ করবার জন্য ট্রেনের উদ্দেশ্যে রওনা দেয়। পিডি শিনের ব্রেইন সেল বলে সে যখন ঘরে ফেরে তখন তার ব্রেইন এনার্জি বাড়তে থাকে। তার বাড়ি সবচেয়ে ভালো। সকালে শিন ইউমির সাথে বুসানে যাওয়ার জন্য বের হলে ভুল করে সে তার চশমাটাই বাড়িতে রেখে চলে আসে। ও দৌড়ে কোনো মতে এসে ট্রেনে ওঠে। ইউমি বলে, তুমি কি আমার কাজে অসন্তুষ্ট? শিন ভাবে এখন তার কি বলা উচিত, সে কি শুনতে চায়। ওই সময় শিনের ব্রেইন এনার্জি একদম লো হয়ে যায় আর ওই মুহূর্তে সে হাসি ছাড়া আর কিছুই করতে পারে না। ওই হাসি দেখে ইউমির মস্তিষ্কের লাভ সেল নেড়ে ওঠে। ওর ব্রেইনের ভেতর সেলগুলো দারুণ শক খায়। পিডি শিনের কাছে একটা কল আসে। ফোন ধরতে সে বাহিরে চলে আসে। কথা বলতে বলতে সে নোটিস করে না যে ট্রেন স্টার্ট করার সময় হয়ে গেছে। ইউমি তাকে বারবার ডাকে। এভাবে শিন তার ট্রেন মিস করে অন্য ট্রেন ধরে পরের স্টেশনে এসে আবার দুজনে দেখা করে। বুসান স্টেশনে এসে ইউমির সামনে পিডিকে দেখে ইউমি আবার শক খায়।
তার মধ্যে থাকা লাভ সেল আবার বেরিয়ে আসে। ইউমি ভাবে চশমা ছাড়া তাকে আরো বেশি কিউট লাগছে। পরবর্তীতে রোমান্স হিট উপন্যাসের লেখক মিস ইউমিকে মনোনয়ন করা হয়। ফ্রেমে একসাথে তাদের অনেক কিউট লাগে। না হয়ে একটা কেক নিয়ে আসে, কারণ আজ পিডি শিনের জন্মদিন। শিন কাজে তার বাড়ির আশেপাশে থাকায় তাকে ফোন করে আসতে বললে সে রাজি হয়। ইউমির ভেতরের রাইটার সেল খেয়াল করে ইউমির মধ্যে ধুক ধুক কিসের এত শব্দ তৈরি হয়েছে। শিন আসবে শুনে ইউমি ওয়াশরুমে ঢুকে একটু সাজুগুজু করে। বেরিয়ে এলে না হই ধরে ফেলে সে ঠোঁটে লিপ গ্লোজ দিয়েছে। শিন ইউমির জন্য একটা গিফট নিয়ে আসে, তার একটা ছবি ফ্রেম। ইউমি জানতে পারে শিন তার চেয়ে বয়সে ছোট, তবে সেও ইউমির মতো একা সময় কাটাতে পছন্দ করে। একসাথে তারা কেক উদযাপন করে চলে যায়। রাইটার সেল ভীষণ রেগে যায়, কারণ এতদিন ধরে রাইটার সেল ইউমির মন নিয়ন্ত্রণ করে এসেছে। আজ হঠাৎ করে লাভ সেল বের হয়ে তার জায়গা দখল করতে চাইছে। ইউমি তাকে পছন্দ করতে শুরু করে। পরের মুহূর্তে দেখা যায় শিন তাকে রেল স্টেশনে এগিয়ে নিতে আসে। শিনকে দেখে তার হার্টবিট আবার বেড়ে যায়। তারা এবার একসাথে পাশাপাশি বসে গল্প করতে করতে রওনা হয়। তারা কাজের পারপাসে তাদের বাসস্থান ছেড়ে অনেকটা দূরে এসেছে। ইউমি আর শিন রক-সুন হোটেলে পৌঁছে। তাদের বেডরুম একই বিল্ডিং এ পড়ে। তাদের সাথে আরো অন্যান্য রাইটাররাও এসেছে, কিন্তু তারা রেস্টুরেন্টে খেতে গিয়েছে। প্রথম প্রথম ইউমির কাছে শিন রক-সুনের চুপ করে থাকাটা অনেক অকওয়ার্ড লাগলেও এখন তার কাছে এই বিষয়টা ভালো লাগে। ইউমির কাছে মনে হয় আজ তার জন্মদিন, তাই তাকে কিছু গিফট দেওয়া উচিত। সে অনলাইনে তার জন্য একটা গিফট অর্ডার দেয় এবং তাকে টেক্সট করে বার্থডে উইশ করে। শিন রক-সুন থ্যাঙ্কস দিয়ে তাকে কফি খাওয়ার অফার করে। ইউমি হ্যাঁ বলে। সকালে ইউমি হোটেল রুম ছেড়ে নিচে আসলে সম্পাদক ইয়ং এর সাথে দেখা হয়। তিনি বলেন এখানকার সুশি ডেজার্ট নাকি অনেক ভালো, তাই ইউমি সুশি ডেজার্ট নেওয়ার জন্য সামনে যায়। ওখানে শিন চলে আসে। তাকে এভাবে টি শার্ট পরা, এলোমেলো চুল দেখতে ইউমির কাছে বেশ সুন্দর লাগে। সুনরক নিজের জন্য সসেজ, চিকেন এইসব নেয়। ইউমিকে এগুলিই সে অফার করে। ব্রেকফাস্ট শেষে ইউমি তাকে খুঁজতে খুঁজতে কফি দোকানে চলে আসে। শিন সব রাইটারদের জন্য কফি নিয়ে নেয়। ইউমি জানতে পারে রক-সুন রাতে সমুদ্র পাড়ে হাঁটতে বেশ পছন্দ করে এবং তার আরো একটি ডাকনাম আছে, রুডলফ। নামটা ইউমির কাছে বেশ ভালোই লাগে। ওখানে রক-সুন বারবার ইউমির বার্থডে কবে, তার বয়স কত এইসব জিজ্ঞাসা করে আর বলে তুমি মনে হয় আমার চেয়ে বেশি বয়স্ক, তাই না? তার রাইটার সেল এটা নিয়ে বেশ মজা করে। এবার ইউমি বেশ বাজে সিচুয়েশনে পড়ে যায়। তখন মিস্টার কিম ওখানে চলে আসে। ফলে সুনরকের কথাটা চাপা পড়ে যায়। মিস্টার কিম জুহো হলেন তাদের দলেরই আরো একজন রাইটার। কিম জুহো ইউমি এক টেবিলে বসে গল্প করছিলেন যে তারা আগে একসাথে পড়াশোনা করেছে। তাদের বয়সের ব্যবধান খুব বেশি নয়, 3 থেকে 4 বছরের ছোট বড়। এসব দেখে অন্য টেবিলে শিন বসে খুব জেলাস হচ্ছে। ইউমির কাছে ফোন আসে। কিম জুহো বলে তাদের সাথে বইমেলায় ঘুরতে যেতে এবং একসাথে লাঞ্চ করে ফিরতে। প্রথমে সে রাজি না হলেও যখন শোনে রক-সুনও যাবে তখন রাজি হয়ে যায়। মেলায় ঘোরাঘুরি করার সময় ইউমি হঠাৎ দেখে রক-সুন নেই, সে চলে গিয়েছে। এদিকে জুহো বারবার তার বয়স নিয়ে প্রশ্ন করে, এতে ইউমি খুব বিরক্ত হয়ে ওখান থেকে চলে আসে। বিকেলে ইউমি রক-সুন আর ইয়ংকে তাকে নিয়ে কথা বলতে শুনে নেয়। তারা দুজন ইউমির ব্যাপারে কিছু একটা বলছিল। ইউমি পরিষ্কারভাবে কিছু বুঝতে পারেনি। ওখানে আরো দুজন রাইটার আসে। কাজের প্রয়োজনে অনেক রাইটার এক জায়গায় জড়ো হয় আর সবাই মিলে ডিনার করার কথা বললে ইউমি বেশ খুশি হয়। তার মনে হয় এই সুযোগে শিনের সাথে কিছুটা সময় পাশাপাশি কাটাতে পারবে। কিন্তু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ফিরে এসে দেখে বসার জন্য শুধু একটাই জায়গা খালি, সেটাও আবার কিম জুহোর পাশে। বাধ্য হয়ে সেখানে কিছুক্ষণ সময় কাটালেও ইউমির মনটা ভালো থাকে না, তাই সবার আগে সেখান থেকে উঠে চলে আসে। ইউমিকে মন খারাপ করে চলে যেতে দেখে সুনরক তার পিছু নেয় এবং গল্প করতে করতে তাকে হোটেল পর্যন্ত পৌঁছে দেয়। এদিকে শিন জানায় সে এখন হোটেলে ফিরবে না, বরং রাতের সিনেমা দেখতে যাবে। তখন ইউমি রুমে এসে তাকে ফোন করে জানায় সেও তার সাথে সিনেমা দেখতে যেতে চায়, কিন্তু শিন মনে করিয়ে দেয় ইউমি তো আগেই বলেছিল একা সিনেমা দেখাই বেশ উপভোগ্য। ইউমিকে তখন কিম জুহো ফোন দেয়। সে বিরক্ত হয়ে কল রিসিভ করে না। এরপর তিনি শিনকে ফোন দিয়ে বলে সে যেন ইউমিকে নিয়ে বারে আসে। শিনের হিংসে হয় আর বলে ইউমি যেতে পারবে না, কারণ সে তার সাথে সিনেমা দেখতে এসেছে। শিন এরপর ইউমিকে টেক্সট করে তুমি কি আমার সাথে সিনেমা দেখতে চাও, তাহলে চলে এসো। এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। বইমেলায় ঘুরতে যাওয়ার এক পর্যায়ে কিম জুহো, শিন, ইউমি একসাথে থাকলে জুহো ইচ্ছে করেই শিনকে ওখান থেকে চলে যেতে বলে।
যেন সে ইউমির সাথে একটু সময় কাটাতে পারে। আবার যখন ইয়ং আর সুনরক ইউমিকে নিয়ে কথা বলছিল তখন পেছন থেকে ইউমি তাদের কথোপকথন শুনে ফেলে। সেই সময় ইয়ং বলছিল যে ইউমি আর কিম জুহোকে একসাথে বেশ মানিয়েছে, কিন্তু শিন একেবারে দ্বিমত পোষণ করে। সে স্পষ্টই বলে না, তারা মেলে না, ইউমি তার টাইপের মেয়ে না। শিনের মধ্যে জেলাস সেল বের হয়। শিন সুনরক মোটেও ইউমির সাথে কিম জুহোকে পছন্দ করে না। ইউমি শিনের টেক্সট পেয়ে সিনেমা দেখতে যায়, কিন্তু হলে গিয়ে দেখে সেখানে কিম জুহো তাদের সাথে সিনেমা দেখতে এসেছে। শিন কিছুটা অস্বস্তি বোধ করলেও তেমন কিছু বলতে পারে না। সিনেমা দেখতে বসার সময় জুহো এসে ইউমি আর সুনরকের মাঝখানে বসে পড়ে। বেশ বিরক্ত নিয়ে সিনেমা শেষ করে ইউমি হলরুম থেকে বের হয়। ইউমি রেগে কিম জুহোর সামনে যায়, তাকে জিজ্ঞেস করে আপনি কি আমাকে পছন্দ করেন? আপনি কি আমার সাথে ডেট করতে চান? জুহো স্বীকৃতি জানায়। ইউমি স্পষ্টভাবে বলে দেয় জুহো তার কাছে পৌঁছানোর জন্য বারবার শিনকে ব্যবহার করছে, তাকে বিভিন্ন জায়গায় ডেকে আবার অপমানজনকভাবে তাকে সরিয়ে দিচ্ছে। এসব যদি তার উদ্দেশ্য হয় তাহলে ইউমি পরিষ্কার জানিয়ে দেয় সে জুহোকে পছন্দ করে না, তাই এসব করা বন্ধ করুন। এসব বলে রেগে সে চলে আসে। ইউমি বাহিরে আসতেই বৃষ্টি শুরু হয়। সে এক দোকানে ছাতা কিনতে গেলে বলে ছাতা বিক্রি শেষ হয়ে গিয়েছে। ইউমি দেখে হঠাৎ দূর থেকে শিনরক দৌড়ে আসে। তাকে ভিজতে দেখে সুনরক চিন্তিত হয়ে তার কাছে আসে। ইউমি তার কাছে ক্ষমা চায় তখনকার ব্যবহারের জন্য। শিন হাসি দিয়ে বলে তুমি ঠিক করেছো। অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে শিন একটা দোকান থেকে ইউমির জন্য একটা ছাতা কিনে আনে। ঠিক তখনই তার ব্রেইনে যেন হঠাৎ করে এনার্জির ঝলক জ্বলে ওঠে। বাইরে থাকা সত্ত্বেও সে আবার পুরো এনার্জি ফিরে পায়, যা দেখে তার সব সেলই অবাক হয়ে যায়। ছাতাটা এনে সে ইউমির হাতে তুলে দেয় আর নিজে ভিজতে ভিজতে চলে যেতে থাকে। ইউমি পেছন থেকে তার হাত ধরে, ছাতাটা ভাগ করে তার পাশে এসে দাঁড়ায়। এরপর এক ছাতার নিচে দুজন একসাথে হোটেলের দিকে হাঁটতে থাকে। একটু দূরত্ব রেখে হাঁটার কারণে দুজনেই ততক্ষণে বেশ ভিজে যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ একটা বাইক পাশ দিয়ে যাওয়ার সময় নোংরা পানি ছিটকে ইউমির গায়ে পড়তে যাচ্ছিল, কিন্তু শিন দ্রুত তাকে সরিয়ে সেভ করে দেয়। সিচুয়েশনে দুজন কিছুটা ক্লোজ হয়ে পড়ে। তখন ইউমি দেখে তার ফোনে ওয়ালপেপারে একটা মালটিজ কুকুরের ছবি। সে বলে তুমি বলেছিলে মালটিজ পছন্দ করো না, তাহলে তোমার ফোনে মালটিজ কুকুরের ছবি? শিন বলে এটা তার কুকুর এবং ও তার বাবা মায়ের সাথে গ্রামে আছে। শিন আরো বলে আমি মালটিজ কুকুর পছন্দ করি না এটা বলিনি, বলেছি ওরা তেমন স্মার্ট না। গল্প করতে করতে তারা হোটেলে চলে আসে। হোটেলে আসার পর কিম জুহো শিনের সাথে কিছুটা বাজে বিহেভ করে। যাই হোক, পরদিন ইউমি ইয়ং এর কাছে জানতে পারে শিনের সাথে জুহোর কোনো কিছু নিয়ে সমস্যা হয়েছে আর হাফ অ্যান আওয়ারের মধ্যে তাদের টিমের সবাই ওখান থেকে চলে যাবে। শুধু সুনরক যাবে না, সে নাকি অসুস্থ। অসুস্থের কথা শুনে ইউমি তার সাথে দেখা করতে যায়। রাতে বৃষ্টিতে ভিজে শিনের কিছুটা ঠান্ডা জ্বর হয়েছে। দেখা করে ইউমি সব রাইটারদের সাথে চলে আসে। সেখানে সবচেয়ে বয়সে বড় এক রাইটারের কাছে জানতে পারে কিম জুহো শিনকে প্রজেক্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। এটা শুনে ইউমি প্রজেক্টর ইয়ংকে ফোন করে। সে জানায় শিন খুব ভালো কাজ করছিল এবং তার জন্য যেন সুপারিশ করা হয়। ইয়ংও এতে রাজি হয়ে যায়। এরপর ইউমি বারবার শিনকে ফোন করার চেষ্টা করলেও তাকে আর পাওয়া যায় না। চিন্তিত হয়ে সে নিজের কাজ শেষ না করেই দ্রুত হোটেলে ফিরে আসে, যেখানে শিনের খোঁজ নিতে গিয়ে জানতে পারে সে গুরুতর অসুস্থ হয়ে ক্লিনিকে ভর্তি আছে। ইউমি ক্লিনিকে গিয়ে তাকে বেডে দেখতে পায়। ইউমি একবার শিনের কপালে হাত দেয়, আবার নিজের কপালে হাত দিয়ে জ্বরটা কেমন আছে বোঝার চেষ্টা করে। ঠিক তখনই শিন জেগে ওঠে আর ইউমি একটু লজ্জা পেয়ে যায়। শিন বলে সে এখন আগের চেয়ে অনেকটা ভালো আছে। শিন বুঝতে পারে যে ইউমি তাকে ফোনে না পেয়ে চিন্তিত হয়ে এখানে আবার ফিরে এসেছে। শিনের কপালে স্পর্শ করায় তখন শিনের প্রেম সেল ঘুম থেকে জেগে ওঠে। প্রেম সেল তার হৃদয়ে কোনো কিছু অনুভব করে। পরে বাইরে এসে ইউমি তার হাতে ওষুধ তুলে দেয় এবং জোর করে তাকে খেতে নিয়ে যায়, কারণ সে জানে ঠিকমতো না খেলে ওষুধ কোনো কাজেই লাগবে না। একসাথে খাওয়া দাওয়া করে তারা ফিরে আসে। শিন নিজেও ইউমিকে মিস করতে থাকে। ফিরে এসে ইউমির অনেক ক্ষুধা লাগে। সে স্ট্রবেরি কাস্টার্ড খেতে দোকানে গিয়ে দেখে শিন ওখানে জেনিয়ার সাথে মিটিং এ আছে। ইউমি হাই দিয়ে ওদের সাথে দেখা করে, কিছু কথা বলে ওদের বিল পেমেন্ট করে ইউমি চলে আসে। ইউমির লাভ সেল সুনরকের সাথে জেনিকে দেখতে পেয়ে মন খারাপ করে। রাতে জেনি কিছু কুকিজ নিয়ে তার সাথে দেখা করতে আসে। জেনি তাকে বলে সে রকসনকে পছন্দ করে। জেনি তাকে রিকোয়েস্ট করে শিনকে ফোন দিয়ে যেন জিজ্ঞাসা করে
সে তার ব্যাপারে কিরকম চিন্তা করে। বাধ্য হয়ে ইউমি তাকে ফোন করে বলে জেনি অনেক ভালো মেয়ে, সে যেন তার ব্যাপারে ভালো চিন্তা করে। শিনের লাভ সেল ইউনির ইমোশনাল সেলের সাথে কথা বলে। শিনের লাভ সেল বলে শিনের হৃদয়ে ভালোবাসা তৈরি হয়েছে। শিন বাসায় এসে কিছু খাবার খেয়ে রেস্ট করে। নাহুই তাকে কল দিয়ে বলে সে গেম ইনস্টল করতে পারছে না, হয়তো কোনো সমস্যা হয়েছে, শিন কি একটু এসে দেখবে। শিন রাজি হয়। গাড়ি নিয়ে সে ইউমির অ্যাপার্টমেন্টে এসে তাকে না পেয়ে সরাসরি সে গেমে বসে। হুট করে ইউমি এসে তাকে দেখে চমকে যায়। শিন বলে নাহুই তাকে ডেকেছে। ইউমি তার জন্য মিল্ক আর কিছু মাছ আকৃতির স্ট্রবেরি ডেজার্ট নিয়ে আসে। এরপর শিন ইউমিকে গেমের অফার করে। ইউমি গেমিং জানে না, সুনরক তাকে সাহায্য করে। ডেজার্ট খেতে খেতে পাশে বসে শিন তাকে হাত ধরে গেমিং সিস্টেম শিখিয়ে দেয়। ওই সময় ভুল করে সুনরক ইউমিকে ডেজার্ট মুখে কিস করে ফেলে। ইউমি লজ্জা পায়। দুজন একসাথে কিছুক্ষণ গেমিং করার পর শিন ওখান থেকে চলে আসে। সুনরক গাড়ি করে ফেরার সময় ওর ব্রেন চার্জ অটোমেটিক ভাবে ফুল হতে শুরু করে। তখন ওর ব্রেন সেলগুলো ভাবে শিন এখন বাহিরে রয়েছে, তারপরেও সে সম্পূর্ণ এনার্জি ফিরে পেয়েছে। এটা কি করে সম্ভব হলো? পরদিন শিন খুশি খুশি লেখালেখির কাজে ইউমির অ্যাপার্টমেন্টে আসে। কাজ শেষে চলে যাওয়ার সময় সে নোটিস করে ওখানে কিম জুহো হাতে ওয়াইন নিয়ে ইউমির বাসায় যাচ্ছে। জুহো ইউমির অ্যাপার্টমেন্টে গিয়ে তাকে ওয়াইন গিফট করে। ইউমি ওয়াইন পছন্দ না করলেও যেহেতু গিফট তাই সে নিয়ে নিয়েছে। জুহো সেদিনের জন্য তার কাছে ক্ষমা চায় এবং তার সাথে লাঞ্চ করতে যাবার জন্য অনুরোধ করে। এরপর তারা তিনজন লাঞ্চ করতে রেস্টুরেন্টে যায়। এদিকে শিনের অন্য জায়গায় মিটিং থাকলেও সে ক্যান্সেল করে দেয়। ইউমিকে নিয়ে সে চিন্তিত হয়ে সে নাহুইকে ফোন করে তারা যেখানে লাঞ্চ করতে গিয়েছে জিজ্ঞাসা করে শিনও ওইখানে চলে আসে। শিনকে দেখেই জুহো রেগে যায়, সাথে সাথে খারাপ আচরণ করতে শুরু করে। এক পর্যায়ে জুহো তার গায়ে হাত উঠায়। এরকম ভাবে কিছুক্ষণ চলার পর রেস্তোরাঁর লোক এসে জুহোকে আটকায়। ইউমিও জুহোর উপর রেগে যায়। ওখান থেকে যে যার যার মতো অ্যাপার্টমেন্টে ফিরে আসে। শিন সন্ধ্যা পর্যন্ত মন খারাপ করে ওখানেই বসে থাকে। এরপর সে তার বাড়ি ফিরে তার ক্ষত স্থানে মেডিসিন লাগায়। সম্পাদক ইয়ন সিন সনরুককে ফোন করে বলে সে যেন এসে জুহোর কাছে ক্ষমা চায়। শিন বারবার বলে সে তার সাথে কোনো খারাপ আচরণ করেনি, উল্টো জুহোই তার গায়ে হাত তুলেছে। ইয়ং তার কোনো কথাই শোনে না, বরং উল্টো তাকে ক্ষমা চাইতে আসতে বলে। শিন রাগ করে গাড়ি বের করে সরাসরি ইউমির অ্যাপার্টমেন্টে আসে। ইউমি বলে তুমি এখন এখানে কেন এসেছো? শিন বলে আমার মনে হয়েছে আমার তোমার কাছে আসা প্রয়োজন। ইউমি বলে কিসের জন্য? সুনরক বলে আমি সত্যিই জানি না। ইউমি বলে তুমি বাড়ি যাও, তুমি তোমার নিজের যত্ন নাও। তখন সুনরক বলে আমি যেতে পারবো না, কারণ আমি তোমাকে পছন্দ করি। এবার সুনরক নিজের মনের কথাটা ইউমিকে বলে দিয়েছে। ইউমি সুনরককে পছন্দ করা সত্ত্বেও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে না, কারণ জেনি বলেছিল সে তাকে পছন্দ করে। এরপর শিন ওখান থেকে চলে আসে। ইউমি বারবার তার সাথে কাটানোর সময়গুলো কল্পনা করে। সুনরক বাসায় মন খারাপ করে শুয়ে থাকে। আজ বাসায় থাকা সত্ত্বেও তার কোনো এনার্জি নেই। শিনের সেলগুলো চিন্তায় পড়ে যায়। শিন আজ বাসায় আছে তবুও তার এনার্জি বাড়ছে না। জেনি ইউমিকে ফোন করে বলে গতকাল রাতে তার এক্স বয়ফ্রেন্ড তার কাছে ফিরে আসে, তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। জেনি শিনকে বলে যে আগে যা যা বলেছে সে সবকিছুর জন্য তার কাছে সে ক্ষমা চায়। তার এক্স বয়ফ্রেন্ড ফিরে আসায় সে শিনের সম্পর্কে আর কোনো কিছু ভাবতে চায় না। ইউমি ভাবে জেনি যদি একদিন আগে তাকে এই কথাটা জানাতো তাহলে হয়তো সে শিনকে ফিরিয়ে দিত না। জেনির এই কথাগুলো শোনার পর শিনের লাভ সেল খুশি হয় এবং তার ভেতরের এনার্জি আবার ফিরে আসে। এরপর সুনরক সাইকেল নিয়ে ইউমির বাসার দিকে রওনা দেয়, কিন্তু লিফটে ওঠার সময় তার মনে ভয় জাগে। ইউমি যদি তাকে আবার ফিরিয়ে দেয়, এই চিন্তায় তার এনার্জি আবার কমে যায়। মন খারাপ নিয়ে সে কিছুক্ষণ থেমে আবার ফিরে যাওয়ার কথা ভাবতে থাকে। ঠিক তখনই জেনি তাকে একটি মেসেজ পাঠায়, যেখানে লেখা থাকে হয়তো ভবিষ্যতে ইউমির বিয়েতে আবার দেখা হতে পারে, যদিও তার বিয়ের কোনো নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। এই কথা শুনে শিন কল্পনা করে যে তার প্রিয় মানুষ একদিন অন্য কারোর সঙ্গে বিয়ে করে ফেলবে। এই চিন্তায় তাকে আবার সাহস যোগায়। সে সিদ্ধান্ত নেয় সে আবারও ইউমিকে প্রপোজ করবে। তাই সে ইউমির বাড়ির দিকে আবার রওনা হয়। শেষে দেখা যায় সুনরক সত্যি ইউমিকে ভালোবেসে ফেলে। গতকালকের মতো দৌড়িয়ে হাঁপাতে হাঁপাতে সে তার অ্যাপার্টমেন্টে এসে কলিং বেল বাজায়। গত রাতের মতো সে আবারও এসে তার সামনে দাঁড়ায়। ইউমিকে বলে সে সত্যি তাকে অনেক পছন্দ করে, এজন্য সে আবার ফিরে এসেছে।
কিছুক্ষণ চুপ করে থেকে ইউমি ওর কথার উত্তর না দিয়ে ওকে ভিতরে এসে তার সাথে লাঞ্চ করতে বলে। শিনের লাভ সেল ইউমির রাজ্যে প্রবেশ করে এবং সে ইউমির লাভ সেলকে খোঁজার চেষ্টা করে। এদিকে শিনের জন্য ইউমি লাঞ্চ রেডি করতে থাকে। ইউমি তাকে জিজ্ঞাসা করে, তোমার কেন মনে হলো তুমি আমাকে পছন্দ করো? শিন বলে, তোমাকে পছন্দ না করলে তোমার কাছে আবার ফিরে আসতাম না। সুনরকের লাভ সেল অবশেষে ইউমির লাভ সেলকে খুঁজে পায়। ইউমির লাভ সেল ওকে দেখে বলে সে তার জন্য অপেক্ষা করছিল এবং সঙ্গে সঙ্গে তাকে একটি হাত দেয়। এরপর ইউমি সুনরককে বলে সেও তাকে পছন্দ করে। তার কথায় সুনরকের মন ভালো হয়ে যায়। কথা বলতে বলতে শিন ইউমির কাজ করতে অনেকটা হেল্প করে। শিন বলে, তুমি কি কখনো বয়সে ছোট কাউকে ডেট করেছো? ইউমি বলে, না। তুমি কি কখনো সিনিয়র কারোর সাথে ডেট করেছো? সে বলে, না, এটা তার প্রথমবার। তারা গল্প করতে করতে একসাথে দুজন রান্না শেষে টেবিলে খেতে বসে। বসে বসে শিন ভাবতে থাকে। সে বলে, আমি কি তোমাকে আরো একটা কথা জিজ্ঞাসা করতে পারি? আজকে আমাদের রিলেশনশিপের ফার্স্ট ডে। তুমি আমাকে কবে কিস করবে? আজকে? কথা শুনে ইউমি থওয়া হয়ে যায়। এটা বলে সুনরক ইউমিকে কিস করে। শিন পরপর কথা বলার মাঝে ইউমিকে দুবার কিস করে। পরদিন অফিসে দুজনের আবার দেখা হয়। তাদের রিলেশনশিপের ব্যাপারে এখনো কেউ জানে না। কাজের মাঝে সবাইকে লুকিয়ে দুজন গল্প করার সময় ইউমি বলে, তুমি আমাকে কেন পছন্দ করো? সুনরক বলে, কারণ তুমি অনেক সুন্দর। এই বলে সে চলে যায়। কাজের সময় সুনরক ইউমিকে টেক্সট দিয়ে বলে রাতে তার বাসায় আসতে, সারা রাত তারা গল্প করবে। ইউমি হ্যাঁ বলে দেয়। ইউমি রাতে তার বাসায় আসে। ইউমি বলে, তোমাকে চশমা ছাড়াই অনেক বেশি সুন্দর লাগে। এরকম ভাবে গল্প করতে করতে তারা টাইম স্পেন্ড করে। ওরা কল্পনা করে একবার তারা একসাথে মুভি ডেটে গিয়েছে, তো একবার অন্য কোথাও আগুন জ্বালিয়ে গল্প করছে, কখনো বা শিন রাইডার হয়ে খাবার ডেলিভারি দিচ্ছে। সুনরক ইউমিকে কিস করবে বলে ভাবে তার ব্রাশ করা উচিত। নার্ভাস হওয়ার দরকার নাই, এটা তার ব্রাশ করার স্টাইল। সুনরক ওয়াশরুম থেকে বের হয়ে শুনে ইউমির বাবা মা তার বাসায় এসেছে, তাই তাকে এখন চলে যেতে হবে। এদিকে সুনরক কিস করবে বলে ব্রাশ ট্রাশ করে রেডি। কি একটা অবস্থা। সুনরক তাকে তার অ্যাপার্টমেন্ট অব্দি এসে তাকে হাক দিয়ে চলে আসে। রাতে ইউমি সুনকে আবার ফোন দিয়ে বলে তার বাবা মা চলে গেছে। সুন যদি আসতে চায় তাহলে সে তার বাসায় আসতে পারে। সুন আর দেরি না করে সঙ্গে সঙ্গে দৌড়িয়ে তার বাসায় চলে আসে। হঠাৎ করে সুনের মধ্যে দুষ্টু সেল বের হয়। তখন সুনরক আর কিছু না ভেবে গল্প করার মাঝে ইউমিকে আবার কিস করে। একসাথে কিছু হ্যাপি মোমেন্টের মধ্য দিয়ে দুজনের ড্রিম নাইট শেষ হয়। সকালে অফিসে এসে শিন ইউমিকে জানায় তাকে অনেক বেশি কিউট লাগছে। ইউমি তাদের বিষয়টা সবাইকে জানাতে বলে। শিন সঙ্গে সঙ্গে বলে একেবারেই না, কারণ সে এডিটর ইয়ংকে বলেছিল যারা অফিস কলিগের সাথে ডেট করে তাদের বরখাস্ত করা উচিত। এটা নাকি তার ব্যক্তির মূলনীতির মধ্যে পড়ে। একবার না, বারবার সে বিভিন্ন জায়গায় এডিটর ইয়ংকে এ ধরনের কথা বলে। এখন যদি সে জানতে পারে যে অফিস কলিগের সাথে সে রিলেশনশিপে আছে, তাহলে তাকে বের করে দেবে। এসব কথা শেষে শিন বলে, ইউমি তুমি বলেছিলে তুমি কিয়োটোতে যেতে চাও, তাই না? তাহলে চলো ফ্রাইডে আর স্যাটারডে আমরা একসাথে কিয়োটোতে ঘুরে আসি। কাল শনিবার তোমার বার্থডে। শিন বলে সে আজকে চীন ভ্রমণ থেকে এসে শুক্রবার তার সাথে কিয়োটোতে যাবে। শিন টিকিট বুক করার কথা বললে ইউমি রাজি হয়। প্ল্যান অনুযায়ী শিন প্লেনে উঠে ইউমিকে টেক্সট করে। ইউমিও এসে এয়ারপোর্টে পৌঁছে এডিটর ইয়ং আর জুহোকে দেখে। প্লেনে ইয়ং আর জুহো শিনকে দেখে সামনে আসে। ওরা দুজন শিনের পাশের সিট খালি দেখে জিজ্ঞাসা করে সে কি একাই কিয়োটোতে যাচ্ছে নাকি তার কোনো গার্লফ্রেন্ড আছে। ওদের দুজনের জন্য ইউমি সুনরকের সঙ্গে কিয়োটোতে যেতে পারে না, কারণ তাদের দুজনকে একসাথে দেখলে শিনের প্রবলেম হবে। সুনরক বোরিং হয়ে দুদিন কিয়োটোতেই কোনো রকম ভাবে ঘুরে ফিরে ব্যাগ আবার চলে আসে। ইউমি তাকে এগিয়ে নিতে আসে। সুন মন খারাপ করে গল্প করতে করতে চলে আসার সময় হঠাৎ গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে সুন এডিটর ইয়ংকে ফোন করে বলে সে আর ইউমি ডেটিং করছে। অলরেডি কিছুদিন হয়েও গিয়েছে। ইয়ং বলে, কি তুমি কি বলছিলে? সে আর জুহু বিশ্বাস করতে পারছিল না শিন কি বলছে। শিন বলে, আমি আপনাকে পরে বিস্তারিত জানাবো। এই বলে সে ফোন রেখে দেয়। সে ইউমিকে বলে, তোমার জন্য আমি আমার নীতি ভেঙে ফেললাম। এবার সবাইকে সবকিছু জানিয়ে দিয়েছি। এখন তোমাকে নিয়ে আমার যেখানে খুশি যেতে পারি। কিছুক্ষণ ভালো টাইম স্পেন্ড করার পর ওরা আবার চলে আসে। অফিসে আসলে এডিটর ইয়ং তাকে ডেকে পাঠায়। শিন ফুল এনার্জি নিয়ে তার রুমে তার সাথে কথা বলতে আসে। ইয়ং বলে, তুমি বলেছিলে অফিস কলিগদের সাথে ডেটে আসা তোমার মূলনীতির মধ্যে পড়ে না, এমন লোকেদের বরখাস্ত করা উচিত। তাহলে তুমি কি করছো? শিন বলে, মানুষ পরিবর্তনশীল,
একজন ব্যক্তির নীতি বদলাতে পারে, তাই না? আমরা রোবট নই। আর প্রিয় মানুষের জন্য ব্যক্তির নীতি বদলে যেতেই পারে। ইয়ং ওর কথা শুনে হা হয়ে যায়। এসব ভুজুং ভাজুং বলে তার মিটিং আছে এই অজুহাত দিয়ে শিন ওখান থেকে পালিয়ে আসে। কাজ শেষে শিন ইউমির জন্য ইয়াররিং কিনতে যায়। গিফট কিনে নিয়ে সে ইউমির সাথে দেখা করে। লাঞ্চ করার জন্য শিন ইউমিকে বাবির রেস্তোরাঁয় নিয়ে যেতে চাইলে সে প্রথমে রাজি হয় না। ইউমি যেতে না চাওয়ার জন্য কিছু রিজন রয়েছে। এরপর সে ইউমিকে নিয়ে অন্য কোথাও বসে। ইউমির মন খারাপ দেখে শিন জিজ্ঞাসা করে, তোমার কি কোনো সমস্যা হয়েছে? তখন ইউমি তাকে জানায় যে বাবির রেস্তোরাঁ হচ্ছে তার এক্স বয়ফ্রেন্ডের বাবার রেস্তোরাঁ, তাই সেখানে যাওয়া তার জন্য একটু আনইজি ফিল হচ্ছিল। শিন বলে, তোমার এক্স বয়ফ্রেন্ডকে আমি এ জায়গায় আরো অনেকবার দেখেছিলাম, তাকে খুব সুন্দর দেখতে। সারাদিন তার সাথে সময় কাটায়। ইভিনিং এ স্ন্যাক্স খাওয়ার এক পর্যায়ে শিন ইউমিকে ওর আনা গিফটটি দেয়, একটা ডায়মন্ড রিং, যা দেখে ইউমি অবাক হয় আর বলে, এটা অনেক দামি, এটা তোমার কাছেই রাখো। তখন শিন ইউমিকে বিয়ের জন্য প্রপোজ করে। ইউমির কি বলা উচিত সে বুঝতে না পেরে কোনো উত্তর দেয় না। শিন ট্রেন মিস করবে এই অজুহাত দিয়ে তাকে এগিয়ে দিতে আসে। ইউমি তাকে বলে ফোন করে সে তাকে জানিয়ে দেবে। বাড়ি ফিরে ইউমি সুনে দেওয়া রিং পাশে নিয়ে চিন্তায় পড়ে যায়, কারণ এর আগে দুবার সে ঠকেছে। তার এক্স বয়ফ্রেন্ডকে ইউমি বিয়ের প্রপোজাল দিলে তারা তাকে ছেড়ে দেয়। এই জন্য ইউমি এবার কি করবে? সে কি রাজি হবে নাকি হবে না, এই নিয়ে সে দোটানায় পড়ে যায়। হঠাৎ করে সুনরক তাকে ফোন করে আর বলে ট্রেনের কিছু ত্রুটির কারণে তার যাওয়া বাতিল হয়েছে, তাই সে ফিরে এসেছে। এখন সে ইউমির অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়িয়ে আছে। সে কি তার সাথে দেখা করতে আসতে পারে? ইউমি তাকে আসতে বলে। বাহিরে বৃষ্টি হয়, সে কিছুটা ভিজে গিয়েছে। ইউমি তাকে টাওয়াল এনে দেয়। টাওয়াল দিয়ে মুছে শিন টাওয়ালটা ভুল করে রিং বক্সের উপর রেখে দেয়। পাশাপাশি বসে দুজন গল্প করে। শিন বিয়ের কথা বলল, কিন্তু ইউমি কোনো উত্তর দেয়নি, তাই শিনের মন খারাপ। রাগ ভাঙাতে ইউমি সুনরককে কিস করে। দুষ্টুমি করার সময় ইউমির বাবা মা হঠাৎ করে তার সাথে দেখা করতে আসে। কলিং বেলের শব্দ পেয়ে ইউমি শিনকে লুকিয়ে পড়তে বলে। এটা তার বাবা মা জানতে পারলে সমস্যা হতে পারে। শিন ইচ্ছে না থাকা সত্ত্বেও তার কথা মতো লুকিয়ে পড়ে। ইউমি বাবার সাথে কথা বলার সময় তার মা কোনোভাবে ওই রিংটি দেখে ফেলে আর বলে, ইউমি তুমি কি ডেটিং করছো? এটা তো এঙ্গেজমেন্ট রিং, এটা তোমাকে কে দিয়েছে? এগুলো সম্পর্কে তাকে জিজ্ঞাসা করার সময় শিন বেরিয়ে আসে। তাকে দেখে ওর বাবা মা অবাক হয়ে যায় আর বলে, তুমি কে? শিন তাদেরকে হ্যালো জানিয়ে বলে সে ইউমির বয়ফ্রেন্ড শিন সুনরক। এই রিংটিও সে ইউমিকে গিফট করেছে। সেই সাথে সে ইউমিকে বিয়ে করতে চায়। ইউমির বাবা মার শিনকে দেখে ভীষণ ভালো লাগে। তাদের মেয়ের জন্য সুনরককে তারা পছন্দ করে। ওদের দুজনের বিয়েটা তারা মেনে নিয়েছে। ড্রামা শেষ দিকে দেখা যায় ধুমধাম করে দুজনের বিয়ে হচ্ছে। শেষ পর্যন্ত অপছন্দের মানুষ থেকে দুজনের পছন্দের মানুষ হওয়া থেকে শুরু করে ভালো লাগা, দেন ভালোবাসা, এট লাস্ট দুজনের বিউটিফুল বিয়ের মুহূর্ত দেখিয়ে আজকের ড্রামার হ্যাপি এন্ডিং হয়। তো আজকের ড্রামাটা কার কাছে কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এরকম কিউট অন্য কোনো ড্রামা নিয়ে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।